গুড মর্নিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে মাধ্যমিকের 2022 সালের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমাধান নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ইতিমধ্যে আমি তোমাদের 17, 18, 2017, 2018, 2019, 2020 এই 4 বছরের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমাধানের ভিডিও তোমাদের দিয়েছি। 21 সালে করোনার কারণে পরীক্ষা হয়নি, 22 সালে চলে এসেছি আমরা। এরপর 23 আর 24 এই 2 বছর সলভের পরেই আমরা গ্রুপ সি শুরু করব। ওকে, তো ভিডিওটা গ্রুপ এ এবং বি সমাধান করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাথে বিশদ আলোচনা, কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে সমস্ত আমার স্টুডেন্টরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র গ্রুপ এ। চলো 15টি এমসিকিউ প্রথমে দেখে নিই কেমন প্রশ্ন এসেছিল। 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। এখন ঘনত্ব সবচেয়ে বেশি কোনটা হবে? যেটা নিশ্চয়ই সব থেকে নিচের স্তর সেটার ঘনত্বই বেশি হবে, তাই না? আমরা যদি 5টা বইকে পরপর সাজাই, এইরকমভাবে 5টা বইকে সাজাই, তাহলে সব থেকে বেশি চাপ কার উপরে হবে? ঘনত্ব সব থেকে বেশি চাপ এখানে হবে, ঘনত্ব এখানে হবে। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? সবচেয়ে নিচের স্তর আমরা যে স্তরে বাস করি, অর্থাৎ উত্তর হবে অবশ্যই অপশন এ ট্রপোস্ফিয়ার। ওকে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে অবশ্যই ট্রপোস্ফিয়ার। নাও কোয়েশ্চেন নাম্বার 1.2 গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো। গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্র মানে আমরা জানি সেখানে পি আর ভি এর মধ্যে, বয়েলের সূত্র মানেই দুটোর মধ্যে সম্পর্ক পি বনাম ভি, কারণ বয়েলের সূত্রে উষ্ণতা স্থির থাকে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে 4টি লেখচিত্র, 4টি পি বনাম ভি লেখচিত্র। কোনটি সঠিক সেটা আমাদের দেখতে হবে। পি বনাম ভি লেখচিত্র কোনো রকম কোনো দিকে তাকাবো না, আমরা জানি পি বনাম ভি লেখচিত্র সমপরাবৃত্তাকার হয়। উত্তর হবে অপশন বি, এটাকে সমপরাবৃত্তাকার লেখচিত্র বলা হয়। ওকে, তাহলে 1.1, 1.2 দুটোই খুব সহজ প্রশ্ন। চলো দেখি বাকি প্রশ্নগুলো কেমন। নাও কোয়েশ্চেন নাম্বার 1.3 গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্কটি হলো। এটা আমরা জানি, কোনো দিকে তাকাবো না। অপশন দেখো, এ 2m সমান ডি নয়, অপশন বি এম সমান ডি স্কোয়ার নয়, অপশন সি এম সমান 2.8 ডি এটাও নয়, অপশন ডি এম সমান 2 ডি এটা উত্তর হবে। কারণ আমরা পরিষ্কার জানি কোনো গ্যাসীয় পদার্থের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ এম সমান 2 ডি সঠিক সম্পর্ক। ক্লিয়ার? এম সমান 2 ডি। এর উপরে আমাদের ছোট ছোট অঙ্কও আমরা করে থাকি। ঠিক আছে, চলো 1.4 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। খুব সুন্দর সুন্দর সহজ সহজ প্রশ্ন। আচ্ছা, তার আগে আমরা জানি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আমরা প্রত্যেকে জানি, আর সমান 2f, যেখানে আর বক্রতা ব্যাসার্ধ, এফ ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি দিয়ে দিয়েছে, তাহলে এটা 20 দিয়েছে, তাহলে 20 সমান 2f, তাহলে স্বাভাবিকভাবেই এফ সমান কত হবে? 10 সেমি বেরিয়ে গেল। তাহলে এ 20 সেমি, বি 15 সেমি, এগুলো হবে না। সি 10 সেমি, ডি 40 সেমি, উত্তর হবে সি 10 সেমি। ওকে, তাহলে 1.4 এর উত্তর হবে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি। ক্লিয়ার? এই প্রশ্নটাই ঘুরিয়ে যদি আসে যে ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিল, বক্রতা ব্যাসার্ধ বের করতে হবে, তাহলেও আমরা পারবো। জাস্ট ফর্মুলাটা মনে রেখো, আর সমান 2f। ওকে, চলো নেক্সট প্রশ্ন 1.5 এ যাই আমরা। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে এখানে যে 4টি রশ্মি দেওয়া আছে তাদের মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড় এটা বলতে হবে আমাদের। চলো দেখো, সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, অবলোহিত রশ্মি। কেন? কারণ আমরা যদি তরঙ্গদৈর্ঘ্যের ক্রমান্বয় দেখি, দৃশ্যমান রশ্মি যদি এখানে থাকে, তা দৃশ্যমান রশ্মির থেকে অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম, অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম। তার থেকেও তরঙ্গদৈর্ঘ্য কম কার? তার থেকেও তরঙ্গদৈর্ঘ্য কম এক্স রশ্মির। এগুলো আমাদের মনে রাখতে হবে। তার থেকেও তরঙ্গদৈর্ঘ্য কম কার? গামা রশ্মির। এখানে একটা চার্ট আছে, পরপর ওইটা একটা মনে রাখবে, তাহলে তরঙ্গদৈর্ঘ্য মনে রাখলেই হবে, কম্পাঙ্ক উল্টে দিলেই হবে। ক্লিয়ার? আর দৃশ্যমান রশ্মির থেকে ঠিক তার পরে যাচ্ছে অবলোহিত রশ্মি। ওকে, তাহলে কি বুঝলে? অবশ্যই তাহলে দেখতে পাচ্ছি যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে তরঙ্গদৈর্ঘ্য বড় কার? অবলোহিত রশ্মি, আর বাকিগুলো সব ছোট।
ঠিক কম্পাঙ্ক কিন্তু উল্টো হবে, কারণ তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্ক উল্টো। তাহলে এখানে যদি প্রশ্ন করতো কার কম্পাঙ্ক সব থেকে বেশি, কার কম্পাঙ্ক সব থেকে বেশি, তাহলে কিন্তু উত্তর হতো গামা রশ্মি। আর কার কম্পাঙ্ক সব থেকে কম, অবলোহিত রশ্মি। ক্লিয়ার? এই জায়গাটায় একটা পরপর রশ্মিগুলো সব দেওয়া আছে, এটা কিন্তু একটু মুখস্থ রেখো। ওই তরঙ্গ দৈর্ঘ্য দিয়েই মুখস্থ রেখো, কম্পাঙ্ক দিয়ে করতে হবে না, কারণ উল্টে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 1.6, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অপশন এ উত্তল দর্পণ, অপশন বি উত্তল লেন্স, অপশন সি অবতল দর্পণ, অপশন ডি অবতল লেন্স। এখন দন্ত চিকিৎসকের কাছে গেলে দেখবে তারা এক ধরনের দর্পণ ব্যবহার করেন, ঠিক দেখতে দর্পণটা দেখতে এইরকম টাইপের। তাদের কাছে ধরলে কি হয়, সেই দাঁতের একটা বিবর্ধিত প্রতিবিম্ব ডাক্তারবাবু দেখতে পান, কারণ যেহেতু ক্ষুদ্র জায়গা, ভালো করে দেখতে গেলে একটা বিবর্ধিত প্রতিবিম্ব। এখন বলো তো কোন দর্পণে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়? অবশ্যই উত্তর হবে অপশন সি অবতল দর্পণ, কারণ আমরা জানি বস্তু সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায় সমতল দর্পণে, বস্তুর থেকে ছোট আকারের প্রতিবিম্ব পাওয়া যায় উত্তল দর্পণে, আর বস্তুর থেকে বড় আকারের প্রতিবিম্ব পাওয়া যায় অবতল দর্পণে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1.7, একটি ইলেকট্রনের আদান হলো অপশন এ বি সি ডি। অপশনগুলো আমি পড়ছি না, আমরা সরাসরি যেহেতু জানি একটি ইলেকট্রনের আধান, আমরা জানি এটা কি হবে, একটি ইলেকট্রনের আধান অবশ্যই হবে অপশন বি -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এটা আমরা জানি, আমাদের অনেক জায়গায় প্রয়োজন পড়ে এটা, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, এটা হচ্ছে একটি ইলেকট্রনের আধান, বাকিগুলো আমরা দেখব না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1.8, পরিবাহী রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সম্পর্ক হলো, এটা হচ্ছে জুলের সূত্র। তোমাদের নিশ্চয়ই জুলের সূত্র মনে আছে, জুলের সূত্র নিশ্চয়ই মনে আছে। জুলের সূত্রে পরিবাহীতে উৎপন্ন তাপ তিনটের সঙ্গে সম্পর্কিত, এক হচ্ছে প্রবাহ মাত্রা, তার বর্গের সমানুপাতিক, পরিবাহী রোধের সমানুপাতিক, আর তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। তাহলে মূল সূত্রটা, সমীকরণটা হচ্ছে H সমান I²RT, বা H সমান হচ্ছে I²RT/4.2, এটা হচ্ছে মূল সমীকরণ। যাই হোক, তাহলে এখানে বলছে রোধ আর সময় অপরিবর্তিত, তাহলে স্বাভাবিকভাবেই H প্রপোর্শনাল টু কি হবে? I²। কোথায় আছে H প্রপোর্শনাল টু I²? অপশন সি। তাহলে পরিবাহিত উৎপন্নতা প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? চলো নেক্সট 9 নম্বর থেকে 15 নম্বর দেখি। দেখতেই পাচ্ছ 2022 সালের প্রশ্ন, খুবই সহজ এসেছে। ঠিক আছে, চলো 1.9, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে, অপশন এ 6 অ্যাম্পিয়ার, অপশন বি 0.1 অ্যাম্পিয়ার, অপশন সি 24 অ্যাম্পিয়ার, অপশন ডি 10 অ্যাম্পিয়ার। নিজেরাও একটু করে দেখো। তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিকের প্রশ্নপত্র আমি ইতিমধ্যে 17, 18, 19, 20 তোমাদের দিয়ে দিয়েছি, গ্রুপ এ গ্রুপ বি। আজকে দিতে পারলাম, গতকাল দিতে পারিনি, আজকে দিচ্ছি। 2022, 23, 24 করবো, তারপর আমি সি ডি শুরু করে দেবো। তো চলো দেখি ফর্মুলাটা কি। আমরা জানি কিউ সমান আইটি, এটা আমরা জানি, অর্থাৎ প্রবাহিত আধান সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে এখানে কিউ কত? 12 কুলম্ব, তাহলে বসিয়ে দাও কিউ এর জায়গায় 12। আই কত? আইটাই জানতে চেয়েছে। আর টি কত? 2 মিনিট। মিনিটের কোনো ব্যাপার নেই, সবসময় মিনিটকে কিসে নিয়ে যেতে হয়? সেকেন্ডে নিয়ে যেতে হয়, আমরাও নিয়ে গেলাম। তাহলে আই সমান কি দাঁড়াচ্ছে? 12/2 × 60, তাহলে 12, 5, তাহলে 1/10, তার মানে 0.1 অ্যাম্পিয়ার। বোঝা গেল ব্যাপারটা? ছোট্ট অঙ্ক, জাস্ট ফর্মুলাটা মনে রেখো, কিউ সমান আইটি। ওকে, নেক্সট চলো। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো অপশন এ 9, অপশন বি 13, অপশন সি 18, অপশন ডি 19। শ্রেণী কোনটা? শ্রেণী পর্যায়ে অনেকে গুলিয়ে ফেলে। শ্রেণী হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যেগুলো, টপ টু বটম, আর পর্যায় কোনগুলো? বাদিক থেকে ডান দিক বরাবর যেগুলো যায় সেগুলো পর্যায়। তাহলে দীর্ঘ পর্যায় সারণী, খেয়াল করো, দীর্ঘ পর্যায়ে শ্রেণীর সংখ্যা অবশ্যই হবে অপশন সি 18। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কতগুলো? দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা 18টি। ওকে, 18টি। আচ্ছা, 1.11 কি বলছে দেখো, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17-র অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন এবং ব্রোমিনের জারণ ধর্মের ক্রম। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের আমি বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন শ্রেণী বরাবর থাকে, উপর থেকে নিচ বরাবর এরকম থাকে। 17 নম্বর শ্রেণীর অন্তর্গত, বলছেই 17 নম্বর শ্রেণী, উপর থেকে নিচ বরাবর। এখন ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আকার আস্তে আস্তে আকার বড় হচ্ছে, ভালো করে দেখো। এখন জারণ ধর্ম মানে কি শিখিয়ে দিই একটু। জারণ ধর্ম মানে যে অপরকে জারিত করে, যে অপরকে জারিত করে, এবং এইগুলো একটু বুঝে নাও, নিজে বিজারিত হয়। যে অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, তার হচ্ছে জারণ ধর্ম। ঠিক আছে,
তাহলে নিজে বিজারিত হওয়া মানে কি? ইলেকট্রন কি? নিজে বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা। এখন এদের মধ্যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সব থেকে বেশি কার? এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অর্থাৎ ইলেকট্রনের প্রতি এর আসক্তি সবচেয়ে বেশি, ছোট বলে সহজে ইলেকট্রন নিতে পারে, ফলে এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি, তাই তো? আর আয়োডিন যেহেতু আকারে বড়, এর তড়িৎ ঋণাত্মকতাও অনেক কম, ফলে এর ইলেকট্রন নেওয়ার প্রবণতা অনেক কম। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি কার? ফ্লোরিনের, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। স্বাভাবিকভাবেই জারণ ধর্মের ক্রম তাই হবে, সব থেকে বেশি জারণ ধর্ম কার হবে? ফ্লোরিনের হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। দেখো অপশন ডি, F greater than Cl greater than Br greater than I। ওকে, জারণ ধর্মের ক্রম FCl BrI। এইটাই যদি বলতো বিজারণ ধর্মের ক্রম লেখো তাহলে কিন্তু উল্টে যেত, তখন আবার I greater than Br greater than Cl greater than, সব থেকে কম হতো ফ্লোরিনের। ঠিক আছে, চলো নেক্সট 1.12 দেখি। চলো 1.12 বলছে প্রদত্ত কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই, অর্থাৎ অষ্টক পূর্তি ঘটেনি। অপশন এ লিথিয়াম হাইড্রাইড LiH, অপশন বি CaO, অপশন সি NaCl, অপশন ডি MgCl2। বলছে প্রদত্ত কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে, এদের মধ্যে এই চারটে আয়নীয় যৌগের মধ্যে একটা আয়নীয় যৌগ আছে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই। আচ্ছা, এখানে ক্যালসিয়াম অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামেরও অষ্টক পূর্তি আছে, অক্সিজেনেরও আছে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামেরও আছে, ক্লোরিনেরও আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামেরও আছে, ক্লোরিনেরও আছে, প্রত্যেকের অষ্টক পূর্তি আছে। কিন্তু উত্তর হবে অপশন এ। কেন দেখে নাও একটুখানি, কেন দেখে নাও। লিথিয়াম Li প্লাস আর H মাইনাস, এই হচ্ছে আয়ন, দুটো আয়ন, লিথিয়াম প্লাস আর হাইড্রাইড, এটা লিথিয়াম হাইড্রাইড, এখানে H অ্যানায়ন উৎপন্ন করে। মনে রেখো হাইড্রাইড যৌগগুলোতে হাইড্রোজেন কিন্তু অ্যানায়ন উৎপন্ন করে। যাই হোক, এখানে লিথিয়াম এবং হাইড্রোজেন উভয়েরই কিন্তু সর্ববিষ্ট কক্ষপথে দুটো ইলেকট্রন, অর্থাৎ এই বিশেষ পরিস্থিতিকে বলে দ্বৈত পূর্তি। এই বিশেষ পরিস্থিতিকে বলে দ্বৈত পূর্তি, ডুপ্লেট। হ্যাঁ, যেমন অষ্টক পূর্তি রয়েছে অক্টেট, তেমনই এইগুলো এই বিশেষ পরিস্থিতি বলে দ্বৈত পূর্তি। এরা কাছাকাছি নিকটতম নিষ্ক্রিয় হিলিয়ামের না ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয়। যাই হোক, উত্তর হবে অষ্টক নেই কোনটার, উত্তর হবে এটা। 1.13 নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? তাহলে অণু দ্বারা গঠিত নয়, কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়, তার মানে কি বলতে চাইছে? তার মানে আয়নীয় যৌগ বলতে চাইছে, বুঝতেই পারছো। কারণ আয়নীয় যৌগদের প্রথমত অণুর অস্তিত্ব থাকে না, অণুর অস্তিত্ব আয়নীয় যৌগদের থাকে না, আর আয়নীয় যৌগরা কঠিন হয়। তাহলে দেখো অপশানে চিনি সমযোজী যৌগ, তাহলে এটা উত্তর হবে না। সমযোজী যৌগদের অণু হিসাবে অস্তিত্ব আছে। আচ্ছা, গ্লুকোজ সমযোজী যৌগ, এটাও উত্তর হবে না। সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইডের সমযোজী যৌগ, এটাও উত্তর হবে না, উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। ওকে, দেখে নাও, আর একটা জিনিস বুঝে নাও, চিনি সমযোজী যৌগ হবে না, গ্লুকোজ হবে না। হাইড্রোজেন ক্লোরাইডের একটা জিনিস দেখে নাও, HCl, এও অধাতু, তাহলে এটাও সমযোজী যৌগ। ক্লিয়ার? চিনি C12H22O11, প্রত্যেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রত্যেকে অধাতু, তাহলে এটাও সমযোজী যৌগ। গ্লুকোজ C6H12O6, এখানেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রত্যেকে অধাতু, তাহলে অধাতুরা সাধারণত কি তৈরি করে? সমযোজী যৌগ। এখানেও দেখতে পাচ্ছ এটাও সমযোজী যৌগ। তাহলে সোডিয়াম ফ্লোরাইড NaF, দেখো এ ধাতু এ অধাতু, তাহলে এটা আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগদের অণুর অস্তিত্ব থাকে না। ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশন সি। তাহলে 1.13 এর উত্তর হবে অপশন সি। চলো 1.14, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে অপশন এ তড়িতের অপরিবাহী, অপশন বি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, অপশন সি আংশিক বিয়োজিত হয়, অপশন ডি বিয়োজিত হয় না। ভালো করে খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিডকে বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাদের বলা হয়? যারা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, এটা মনে রেখো, আংশিক বিয়োজিত হয় তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর যারা দ্রবণে প্রায় 100% বিয়োজিত হয়ে যায় তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে বলাই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে অপশন সি হবে আংশিক বিয়োজিত হয়, মনে রেখো এটা। শুধু অ্যাসিটিক অ্যাসিড নয়, যত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে প্রত্যেকেই যে কোনো দ্রবণে আংশিক বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয় না, যে কারণে এদের দ্রবণে আয়নের উপস্থিতি কম থাকে। তাই এরা কি করে, এদের তড়িৎ পরিবহনও খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে, কম আয়ন থাকার জন্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ওকে, চলো দেখো 2022 সালের শেষ MCQ,
15 নম্বর এমসিকিউ, তড়িৎ বিশ্লেষণের সময় অপশন এ ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে, অপশন বি উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে, অপশন সি উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে, অপশন ডি ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। আমি তোমাদের এটা শিখিয়েছিলাম, আমি কি বলেছিলাম, দুটো ভাওয়েল মনে রাখতে বলেছিলাম, মনে আছে? ক্যাথোড এবং অ্যানোড। ক্যাথোড মানে সি আর অ্যানোড মানে এ। ওকে, সি ক্যাথোড, সি অ্যানোড এ। এবার জারণ মানে অক্সিডেশন আর বিজারণ মানে রিডাকশন। অক্সিডেশন এই যে ও, এও, এও মনে রাখতে বলেছিলাম, এও। আর এটা হচ্ছে, এটা মনে রাখার দরকার নেই, একটা মনে রাখলেই হবে। তাহলে কি হলো, অ্যানোডে কি হলো দেখেই নিচ্ছ, অ্যানোডে অক্সিডেশন হলো। অ্যানোডে অক্সিডেশন মানে অ্যানোডে কি হলো, জারণ হলো। তাহলে অ্যানোডে জারণ হলে ক্যাথোডে কি হবে, স্বাভাবিকভাবেই ক্যাথোডে বিজারণ। তাহলে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ কোথায় আছে, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, অপশন ডি। এটা মনে রেখো তোমরা, ঠিক আছে? এও, এও এইটা মনে রেখো, তাহলেই হবে। আর ক্যাথোডে বিজারণ মানে ক্যাথোডে সিআর, ক্যাথোডে রিডাকশন, সিআর এও, ঠিক আছে? সিআর এও, তোমার সুবিধা মতন তুমি সিআর বা এও মনে রেখো, তাহলেই হবে। চলো, মোটামুটি তাহলে 2022 সালে 15টা এমসিকিউ দেখলে খুব সহজ প্রশ্ন হয়েছিল। আসলে ঠিক তার আগের বছর করোনা মহামারী, করোনার জন্য পরীক্ষা হয়নি, যে সেই সময় স্কুলগুলোও বন্ধ ছিল, দীর্ঘদিন পঠন পাঠন স্বাভাবিক হয়নি, যে কারণে স্বাভাবিকভাবেই 2022 সালের মাধ্যমিকের প্রশ্নপত্রটা একটু তুলনামূলকভাবে সহজ হবে, এটাই ধরে নেওয়া যায়, স্বাভাবিক ছিল। তো সেই হিসাবে দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন কিন্তু খুব কঠিন হয়নি, কোয়েশ্চেন সহজ হয়েছে, ভীষণ সহজ হয়েছে। চলো গ্রুপ বির কোয়েশ্চেন কেমন হয়েছে দেখি এবার। দেখো, প্রথমে দেখো, জীবাশ্ম জ্বালানির গ্রুপ বিতে 21টি অবজেক্টিভ থাকে, তোমরা জানো, 21 × 1, এখানে নানান ধরনের প্রশ্ন থাকে। চলো দেখি 2.1, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি আমরা বলতে পারি, কি বলতে পারি, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি বলতে পারি বায়োগ্যাস। বায়োগ্যাস, বায়োগ্যাস বলতে পারি, বায়োগ্যাস বা বায়োফুয়েল আর কি, বায়োগ্যাস বা বায়োফুয়েল। ওকে, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি। নেক্সট চলো 2.1 হয়ে গেল। 2.2, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে মানে গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে। তাহলে এই সমস্ত গ্যাসগুলো প্রকৃতিতে বাড়ছে বলেই তো আমাদের সমস্যা, পৃথিবীর উষ্ণতা, গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস, সরাসরি তোমাদের যদি বলতে গ্রিন হাউস গ্যাসের নাম করো, একই উত্তর হতো। তাহলে সেটা তুমি অনেক কিছুই লিখতে পারো। আমি লিখছি কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কে, কার্বন ডাইঅক্সাইড। তুমি যদি মিথেন লেখো, কার্বন ডাইঅক্সাইড। ওকে, তুমি যদি মিথেন লেখো তাও হবে, তুমি যদি সিএফসি লেখো তাও হবে, তুমি যদি নাইট্রাস অক্সাইড লেখো তাও হবে, ঠিক আছে? বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস, কি লিখলাম আমি, কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? চলো নেক্সট। অথবা শূন্যস্থান পূরণ করো। ওজোন স্তর সূর্য থেকে আগত, এখানে শূন্যস্থান দেখো দেওয়া আছে, রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। ওজোন স্তরকে আমরা বন্ধু বলি, ফ্রেন্ড। কেন? ওজোন স্তর সূর্য থেকে আগত একটি ক্ষতিকারক রশ্মিকে আমাদের ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়, ঠিক আছে? তো সেই জন্যই তো ওজোন স্তরের ক্ষয় আমাদের চিন্তার বিষয়। তাহলে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়, সেটা অবশ্যই উত্তর হবে, এখানে রশ্মি লেখা আছে, শুধু এইটুকু লিখলেই হবে, অতি বেগুনি। ব্যাস, এইটাই উত্তর, এইটুকু লিখলেই 1 পাবে। কারণ ওজোন স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে কে ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। ক্লিয়ার? তাহলে ছোট ছোট করে উত্তর লিখবে, টু দ্য পয়েন্ট আনসার লিখবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো 2.3-তে, এসআইতে গ্যাসের চাপের একক কি? এসআইতে গ্যাসের চাপের একক দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে বলা হয়ে থাকে পাস্কাল, এটাকে বলা হয়ে থাকে পাস্কাল। ক্লিয়ার? এটা হচ্ছে সরাসরি উত্তর। এবার তোমাদের একটু বুঝিয়ে দিই, চাপ মানে কি? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। এটা কিন্তু উত্তরের অংশ নয়, এটা বোঝাচ্ছি তোমাদের। চাপ মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এবার বল, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো, তুমি এইভাবেও লিখতে পারো, নিউটন মিটার ইনভার্স 2, ঠিক আছে? এই নিউটন মিটার ইনভার্স 2কেই বলা হয়ে থাকে পাস্কাল। ক্লিয়ার? চলো নেক্সট। চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটো, কি কি? 1 নম্বর হচ্ছে অবশ্যই গ্যাসের ভর, যেটা কিনা বয়েলের সূত্রেও ধ্রুবক, এই দুটো সূত্রেরই কমন, গ্যাসের ভর। আর একটা হচ্ছে গ্যাসের চাপ। ওকে,
চার্লসের সূত্রে কাদের মধ্যে সম্পর্ক হয়? ভি বনাম ক্যাপিটাল টি, অর্থাৎ আয়তনের সঙ্গে উষ্ণতার, যে কারণে এখানে চাপ স্থির থাকে। আর গ্যাসের ভর বয়েলের সূত্র, চার্লসের সূত্র দুটোরই সাধারণ কমন। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি? গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো 2.4 অথবা প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। বিবৃতিটি সত্য না মিথ্যা? অবশ্যই বিবৃতিটি অবশ্যই সত্য, কারণ আমরা জানি ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস 273। ভালো করে দেখো, কেলভিন স্কেলের তাপমাত্রা সমান সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ হয়। এখানে যদি কেলভিন স্কেল 1 বাড়ে এটাও 1 বাড়বে, কেলভিন স্কেল 1 কমলে এটাও 1 কমবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 30 ডিগ্রি সেলসিয়াস মানে 273 প্লাস 30। ঠিক আছে, এত কি? কেলভিন। তাহলে একই রকমভাবে আমি যেই 10 ডিগ্রি কমিয়ে দিলাম 20 ডিগ্রি সেলসিয়াস, তখন আবার কত হবে? 273 প্লাস 20 কেলভিন। তার মানে দেখা যাচ্ছে যে কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, অবশ্যই সমান। ক্লিয়ার? তাহলে বিবৃতিটি অবশ্যই সত্য। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন দেখো 2.5 বলছে কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ অবশ্যই হতে পারে। উত্তর হবে অবশ্যই হতে পারে। আচ্ছা, তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, 3টে দর্পণ আছে। একটা হচ্ছে সমতল দর্পণ, একটা উত্তল দর্পণ, আর একটা অবতল দর্পণ। এই 3টে কি দর্পণের কথা বলছি। সমতল দর্পণে বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুও যা প্রতিবিম্ব তাই। উত্তল দর্পণে খর্বাকার বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হয়, আর অবতল দর্পণে বিবর্ধিত। এটা মনে রেখো। আবার লেন্সের ক্ষেত্রে ঠিক উল্টো, লেন্সের ক্ষেত্রে আবার উত্তল লেন্সে বিবর্ধিত, অবতল লেন্সে ছোট। হ্যাঁ, দর্পণ আর লেন্সে আলাদা ঘটনা ঘটে। যাই হোক, তাহলে এখানে বলছে কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? অবশ্যই হতে পারে। সেটা কোন দর্পণে? সেটা অবশ্যই হবে কোন দর্পণে? উত্তল দর্পণে। উত্তল দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে। নেক্সট 2.6 মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা অবশ্যই হবে অবতল দর্পণ। মনে রেখো, অবশ্যই হবে অবতল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এগুলো এখানে এই দর্পণের বেশ কয়েকটা ব্যবহার আছে, 4-5টা তো আছেই। দাড়ি কামানোর দর্পণ, দন্ত চিকিৎসকের দর্পণ, মোটর গাড়ির হেডলাইটের দর্পণ, স্ট্রিট লাইটের দর্পণ, এরকম রিয়ার ভিউ মিরর গাড়ির, এই সমস্ত 4-5টা আছে। এটা মুখস্থ রেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখতেই পাচ্ছ এই বছরে এই জায়গাটা মুখস্থ থাকলে পরপর 2-3টে প্রশ্নের উত্তর দেওয়া যায়, অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। চলো নেক্সট, খুব সুন্দর একটি প্রশ্ন 2.7 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর মিউ বি হলে কোনটির মান বেশি? তাহলে লালের জন্য বুঝে নাও, এটা লালের জন্য প্রতিসরাঙ্ক কি হলো? মিউ আর। আর নীল বর্ণের জন্য কি হলো? মিউ বি। আর ফর রেড, বি ফর ব্লু। তাহলে বলছে কোনটির মান বেশি, প্রতিসরাঙ্ক কোনটির মান বেশি। এবার দেখো, এবার আমরা জানি যে আলোর বেগ প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক। এইটা মনে রেখো সবসময়, এটা সবসময় মনে রেখো যে আলোর বেগ প্রপোর্শনাল টু 1 প্রতিসরাঙ্ক। অর্থাৎ যার প্রতিসরাঙ্কের মান যত কম তার বেগ তত বেশি, আর যার প্রতিসরাঙ্কের মান যত বেশি তার বেগ তত কম। এখানে আমরা কি জানি? আমরা জানি লালের বেগ, লাল বর্ণের আলোর বেগ, লাল বর্ণের বেগ, এটা তো আমরা প্রত্যেকে জানি। লাল বর্ণের বেগ নীল বর্ণের থেকে কি? নীল বর্ণের থেকে বেশি, নীল বর্ণের বেগের থেকে বেশি, তাই তো? এটা জানি, লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি। লাল বর্ণের বেগ গ্রেটার দ্যান নীল বর্ণের বেগ। স্বাভাবিকভাবে বেগ যদি বেশি হয় লাল বর্ণের, তাহলে নীল বর্ণের কম হয়। তাহলে বলো লাল বর্ণের প্রতিসরাঙ্কটা কি হবে? কম হবে। তার মানে মিউ আর লেস দ্যান মিউ বি। বোঝা গেল? মিউ আর লেস দ্যান মিউ বি, অর্থাৎ মিউ বিটা বড় হবে কারণ ওর বেগ কম। ক্লিয়ার? এটা মনে রেখো। চলো নেক্সট 2.8। নেক্সট কোয়েশ্চেন 2.8 এসআইতে তড়িতাধানের একক কি? খুব সহজ প্রশ্ন, কোনো জটিলতা নেই, সরাসরি উত্তর লিখে দিতে হবে। এসআই পদ্ধতিতে তাহলে বুঝতে পারছো কত সহজ প্রশ্ন। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক
তড়িৎ আধান, তোমরা যখন উত্তর লিখবে এরকম ওয়ান লাইনার সেন্টেন্সে উত্তর লিখতে পারো। তড়িৎ আধানের একক কুলম। হ্যাঁ, অনেকের পরীক্ষা হলে কনফিউশন তৈরি হয় যে শুধু উত্তরটা লিখবো নাকি একটা সেন্টেন্স লিখবো। আমার মতে একটা সেন্টেন্স লেখাটা বেস্ট। একটা সেন্টেন্স এরকম দেখো, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক সমান কুলম, ব্যাস হয়ে গেল, মিটে গেল। এইটুকু লেখাই বেটার। আচ্ছা 2.9 তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতার একক, তড়িৎ পরিবাহিতার একক দেখেছো পুরো ইনফরমেটিভ কোয়েশ্চেন বেশি এসছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু ওই বছরে কম এসছে। তড়িৎ পরিবাহিতার একক, তড়িৎ পরিবাহিতার একক হবে অবশ্যই, তড়িৎ পরিবাহিতার একক হবে মো বা সিমেন্স, ওকে, মো বা সিমেন্স। তড়িৎ পরিবাহিতা মানে কি গো? তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের উল্টো, তাই না? এটা বুঝে নাও একটুখানি, এটা তো উত্তর লিখেই দিলাম, একটু বুঝে নাও। তড়িৎ পরিবাহিতা সমান সমান 1/রোধ, তাই তো? 1/রোধ, রোধ যত কম হবে তড়িৎ পরিবাহিতা বেশি হবে, রোধ যত বেশি হবে তত কম হবে। তাই রোধের একক কি? রোধের একক হচ্ছে 1/ওহম। 1/ওহমটা উল্টে গেলে ওহম ইনভার্স হয়, বা ওহম ইনভার্স মানেই কিন্তু মো, ঠিক আছে? মনে রেখো এটা। তাহলে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে মো বা সিমেন্স। অথবা ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান দুটো। ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হচ্ছে দুটো, একটা হচ্ছে তোমার টিন আর একটা হচ্ছে সীসা। টিন এবং সীসা এই দুটো, টিন তার মধ্যে 25% থাকে আর সীসা থাকে তার মধ্যে 75%। এটা মনে রেখো। টিন এবং সীসা দিয়ে কি তৈরি করা হয়? ফিউজ তার তৈরি করা হয়। টিন 25% থাকে, সীসা 75% থাকে। আর ফিউজ তারের বিশেষ বৈশিষ্ট্য, এটা কোয়েশ্চেনের অংশ নয়, আলাদা করে বলছি তোমাদের। ফিউজ তারের মূল বৈশিষ্ট্য হচ্ছে রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন। এই বিশেষ বৈশিষ্ট্য তৈরি করার জন্য অনেক ভাবনা চিন্তা করে এই দুটো ধাতু দিয়ে মিশিয়ে একটা বিশেষ ধাতু সংকর তৈরি করা হয়, ঠিক আছে? ফিউজ তার তৈরি করা। চলো দেখো 2.10 কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটার উত্তর হবে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির একক, তড়িৎ শক্তির একক কি? কিলোওয়াট ঘন্টা। ওকে, কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ। বাড়িতে গৃহস্থালিতে কতটা তড়িৎ শক্তি খরচ হয়েছে সেটা হিসেব করা হয় কিলোওয়াট ঘন্টাতে। এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 1 বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা প্রচলিত অর্থে বলে থাকি 1 ইউনিট। ওকে, এই ইউনিট বের করে তারপর প্রতি ইউনিটে কত টাকা তড়িৎ শক্তি ধার্য হয় সেই অনুযায়ী বাড়িতে তড়িৎ শক্তি হিসেব করা হয়। ওকে, চলো নেক্সট দেখি কি আছে প্রশ্ন। এবার দেখো খুব সুন্দর একটি ম্যাচিং, অত্যন্ত সহজ একটি ম্যাচিং, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। বাম স্তম্ভে অ্যাসিটিক অ্যাসিড, কাঁচ, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, একটি অভিজাত মৌল। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল তোমরা বহুবার পড়েছো, নিশ্চয়ই উত্তর হবে ফ্লোরিন। তাই সরাসরি বসিয়ে দাও ডি, ব্যাস বসিয়ে দাও ফ্লোরিন, এটা হয়ে গেল। এবার চলে আসো একটি অভিজাত মৌল। অভিজাত মৌল কাদের বলা হয়? নিষ্ক্রিয় গ্যাসদের অভিজাত মৌল বলা হয়। এখানে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সি আছে ক্রিপ্টন। তাহলে এটাও পেয়ে গেলাম, ক্রিপ্টন অভিজাত মৌল। তাহলে ডি আর সি হয়ে গেল। এবার দেখো অ্যাসিটিক অ্যাসিড, কিছুক্ষণ আগে দেখো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে এসছে, কিন্তু ওই প্রশ্নটা কিছুক্ষণ আগেই ছিল। অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ কি? বললে না তোমরা যে দ্রবণে আংশিক বিয়োজিত হয়, তাহলে একই প্রশ্ন দুবার এসছে দেখো। তাহলে এর অ্যাসিটিক অ্যাসিডের পাশে আমরা কি লিখবো? মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। আর কাঁচ তোমরা জানো তড়িতের অপরিবাহী, কাঁচ তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে দেখো তাহলে কি হবে? তাহলে হলো BADC, অর্ডারটা কি হলো? BADC। তাহলে দেখো এই 4টে নম্বর খুব সহজেই তোলা গেল, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বোঝা গেল। অ্যাসিটিক অ্যাসিড তাহলে কি হলো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাঁচ হলো তড়িতের অপরিবাহী। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, আর একটি অভিজাত মৌল ক্রিপ্টন। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলছে FiBrCl, অর্থাৎ ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। ক্রমহ্রাসমান অর্থাৎ বড় থেকে ছোট তড়িৎ। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? তোমরা জানো। আজকেই দেখো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে, কিন্তু কিছুক্ষণ আগেই জাস্ট ম্যাচিংয়ে তোমরা দেখলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে সবচেয়ে তো একই প্রশ্ন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কে হবে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের পরে যেহেতু ক্রমহ্রাসমান কমবে, তারপরে কে হয় আমরা জানি? ক্লোরিন। তারপরে কি হয় আমরা জানি? ব্রোমিন। তারপরে কি হয় আমরা জানি? আয়োডিন। ঠিক আছে, কিছুদিন আগেই 3-4 দিন আগে আমি তোমাদের পর্যায় সারণীর লাইভ ক্লাস করেছিলাম ওয়ান শটে, সেখানে আমি এগুলো বলেছি, আরেকবার বলে দিই।
দেখো ফ্লোরিন থাকে উপরে, ক্লোরিন বড় হয়, ব্রোমিন আরেকটু বড়, আয়োডিন সব থেকে বড়। তাহলে ফ্লোরিন, এটা বুঝিয়ে দিই ব্যাপারটা, এটা তো বড় প্রশ্নও আসতে পারে, বুঝিয়ে দিই কেন তড়িৎ ঋণাত্মকতা কমছে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, কারণ ফ্লোরিনের আকার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে ছোট, আর তোমরা জানো শ্রেণী বরাবর উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বড় হয়। তাহলে এ যেহেতু আকারে সব থেকে ছোট, ফলে এর ইলেকট্রনের উপর আকর্ষণ সব থেকে বেশি, ফলে সে এ সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, সব থেকে বেশি। তারপরে ফ্লোরিনের পরে ক্লোরিন আকারে একটু বড় হয়ে গেল, যে আকারে একটু বড় হয়ে গেল, এই পারমাণবিক ব্যাসার্ধ বড় হয়ে গেল, তাহলে সর্ববিষ্ট কক্ষপথটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে চলে গেল, ফলে ইলেকট্রনের প্রতি এর আকর্ষণ ফ্লোরিনের থেকে একটু কমে গেল, ফলে এর তড়িৎ ঋণাত্মকতা একটু কমে গেল। কিন্তু ব্রোমিনের আরো বড়, তাহলে আরো বড় হলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আরো কমে গেল, ফলে কমে যাচ্ছে। আর আয়োডিনের আকার সবচেয়ে বড় হওয়ার জন্য নিউক্লিয়াস থেকে বা বাইরের কক্ষপথটা অনেকটা দূরে চলে যাচ্ছে, ফলে এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে কম। ক্লিয়ার? মনে রেখো। নেক্সট 2.13, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থারই মৌল বর্তমান? সরাসরি উত্তর লিখে দিচ্ছি, 17 নম্বর শ্রেণী। দেখো একই জায়গায় প্রশ্ন ঘোরাফেরা করছে, 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন শ্রেণী, বা হ্যালোজেন শ্রেণী। সেখানে এই যে এখানে রয়েছে, সেখানে কে থাকে? সেখানে থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন আর ক্লোরিন কি? ফ্লোরিন আর ক্লোরিন গ্যাসীয়। ব্রোমিন কি? ব্রোমিন তরল। আয়োডিন কি? আয়োডিন কঠিন। ওকে, চলো নেক্সট। ক্ষার ধাতুগুলি অথবা ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত? কোন শ্রেণীতে থাকে? গ্রুপ মানে শ্রেণী। কোন গ্রুপ? গ্রুপ নাম্বার 1। তোমরা জানো পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1-এ কে থাকে? গ্রুপ নাম্বার 1-এ ক্ষার ধাতু থাকে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তোমরা জানো এদের ক্ষার ধাতু বলা হয়। এরা দীর্ঘ পর্যায় শ্রেণীর কোন শ্রেণীতে থাকে? এরা পিরিয়ডিক টেবিল একদম প্রথম শ্রেণীতে, এই শ্রেণীটাই থাকে। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। ক্লিয়ার? দ্বিতীয় শ্রেণীতে কে থাকে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো 2.14, ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। অর্থাৎ H2O অণুকে সাধারণত কিভাবে দেখানো হয়? ড্যাশ চিহ্ন দিয়ে, সেইটা দেখাতে হবে। খুব সহজ একটি প্রশ্ন, বলতে চেয়েছে ব্যাপারটা এইরকম আর কি। জলের অণুকে কিভাবে দেখানো হয়, এই যে ড্যাশ চিহ্ন দিয়ে দেখালাম। আর অক্সিজেনের জলের অণুতে এই যে লোন পেয়ার, এটা লোন পেয়ার থাকে, এগুলোকে লোন পেয়ার বলে তোমরা জানো। তাহলে জলের অণুতে কয় জোড়া লোন পেয়ার থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয় জোড়া থাকে? 2 জোড়া থাকে। এই যে অক্সিজেন মাঝে বসলো, এইটা অ্যাকচুয়ালি কি জানো তো, সঠিকভাবে লিখতে গেলে এইটা কিন্তু সরলরৈখিক নয়, এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে কৌণিক, ভি শেপড। এই যে এই দেখো, এই কোণটার মান হচ্ছে 104 ডিগ্রি 30 মিনিট, এটা মনে রেখো। অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয় না, এইভাবে লেখা হয় মানে উপস্থাপন করা হয়, প্রথাগত উপস্থাপনা বলেছে, তাহলে এটাই উত্তর হবে। আমি তোমাদের এইটা এক্সট্রা অ্যাডিশনাল হিসেবে জানিয়ে রাখছি, জলের স্ট্রাকচার কিন্তু এইরকম, মনে রেখো। জলের স্ট্রাকচার কিন্তু এইরকম শেপের, হ্যাঁ, কৌণিক, এরকম সরলরৈখিক কিন্তু নয়। কিন্তু তোমাদের যেহেতু বলেছে ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও, তাই এটাই লিখবে। চলো 2.15, হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? দেখো আমি কিন্তু তোমাদের বলেছিলাম, মনে আছে সেই প্রথমের দিকে লিথিয়াম হাইড্রাইড, আমি একটা এমসিকিউ ছিল সেখানে, হাইড্রাইড মানে, তাহলে হাইড্রাইড মানে H কি হবে? মাইনাস। আমি তোমাদের বলেছি, দেখো আর একবার লিখিয়ে দিচ্ছি, লিথিয়াম হাইড্রাইড, এখানে লিথিয়াম হাইড্রাইড Li প্লাস আর H মাইনাস। আমি তোমাদের বলেছি হাইড্রাইড যৌগগুলোতে হাইড্রোজেন অ্যানায়ন উৎপন্ন করে H মাইনাস, তাহলে H এর অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হাইড্রোজেনের থাকে একটি, আর মাইনাস মানে আরও একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে এখন এর মধ্যে ইলেকট্রন দুটো। এবার বলো তো হাইড্রোজেনের আশেপাশে কোন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আছে? নিষ্ক্রিয় গ্যাস আছে যার ইলেকট্রন সংখ্যা দুটো, হিলিয়াম। তাহলে কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের মতো? তাহলে উত্তর হবে, উত্তর কি হবে? হিলিয়ামের মতো, হিলিয়ামের মতো, তাই তো? প্রত্যেকে ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে, কেন? ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিকটতম হিলিয়ামের, আমরা জানি দুটো ইলেকট্রন থাকে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্যই তো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। তাহলে এখানে দেখো হাইড্রাইড অ্যান্ড H মাইনাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে দুটো ইলেকট্রন তৈরি করেছে নিকটতম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হওয়ার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট 2.15 অথবা দেখি, হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম। আচ্ছা, হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম, এটা সব থেকে সহজ। দেখো হাইড্রোজেন পরমাণু, তার সর্ববৃহৎ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, কোনো প্রবলেম নেই। এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু এঁকে নিলাম, ব্যাস। এইবার দেখো দুটো হাইড্রোজেন পরমাণু এঁকে নিয়ে এইবার কি করলাম?
এইচ, এ একটা ইলেকট্রন দিয়েছে, এও একটা ইলেকট্রন দিয়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে এইটাকে কিভাবে প্রেজেন্ট করব, এইচ বন্ড এইচ। এইভাবে এই যে মাঝে দুখানা ইলেকট্রন, তার মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করলো, ফলে এই হাইড্রোজেনও দ্বৈত পূর্তি হলো, এই হাইড্রোজেনেরও দ্বৈত পূর্তি হলো, অষ্টক পূর্তি হওয়ার স্কোপ তো এখানে হাইড্রোজেনের নেই, তোমরা জানো, ব্যতিক্রম। তাহলে এখানে এইবার H2 অণু তুলনামূলকভাবে কি হলো, স্টেবল হলো, সুস্থিত হলো, এইভাবে থাকলো। ক্লিয়ার? চলো দেখি আর কি কি প্রশ্ন আছে 2022 সালে। 2.16 বলেছে একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। ভালো করে খেয়াল করো, পদার্থটি সমযোজী হবে এবং তরল হবে। সেটা খুব কমন একটা লিখতে পারি আমরা, কি লিখতে পারি, সমযোজী তরল পদার্থ লিখতে পারি জল, জল, তাই না, জল লিখতে পারি। কারণ জল কি, H2O কি, H2O তোমরা জানো সমযোজী যৌগ, আবার H2O সাধারণত কি হিসাবে থাকে, তরল হিসাবে থাকে। তাহলে একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ কি, জল। নাও 2.17 প্রদত্ত বিবৃতিটা সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। এটা সর্বৈবভাবে মিথ্যা, সর্বৈবভাবে মিথ্যা। কেন বুঝিয়ে দিই তোমাদের, এটা তো উত্তর হয়ে গেল, এবার বুঝিয়ে দিই এক্সট্রা। দেখো কঠিন NaCl মানে NaCl যখন কঠিন অবস্থায় আছে তখন Na+ আর Cl- এই আয়নগুলো তীব্র তড়িতাকর্ষণ দ্বারা প্রত্যেককে জোটবদ্ধভাবে ধরে রেখেছে, ভয়ঙ্কর স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রেখেছে। ফলে এখানে Na+ আর Cl- পরস্পরের থেকে আলাদা হতে পারবে না। তাই আয়নগুলোর অনুপস্থিতির কারণে বা আয়ন কম থাকার জন্য তড়িৎ পরিবাহিতা নিশ্চয়ই কম হবে। তাহলে কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা কম হবে। অন্যদিকে যেই NaCl কে গলিত করা হলো, গলানো হলো সঙ্গে সঙ্গে Na+ আর Cl- এর মধ্যে দূরত্ব বাড়লো। যেই দূরত্ব বাড়লো সঙ্গে সঙ্গে Na+ আর Cl- এর মধ্যে আকর্ষণ কমে গেল, দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যাবে। ফলে Na+ Cl- আয়নগুলো ইন্ডিভিজুয়ালি এরকমভাবে আলাদা আলাদা হয়ে গেল। যে আলাদা হয়ে গেল এই আয়নগুলোই তো তড়িৎ পরিবহন করবে। তাই স্বাভাবিকভাবেই কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, এটা মিথ্যা হবে। উল্টো হবে, গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা কঠিন NaCl এর থেকে বেশি হবে। ক্লিয়ার? এই জন্য তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে তোমরা পড়েছো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো কন্ডিশনে আনতে হয় তড়িৎ পরিবহন করার জন্য। এক হয় গলিত অবস্থায় আনতে হয়, অথবা দুই হচ্ছে জল বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আনতে হয়। ওকে, জল বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, গলিত অবস্থায় আনতে হয় অথবা জল বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আনতে, তবেই তড়িৎ পরিবহন করে। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট দেখি, আর খুব একটা প্রশ্ন নেই। চলো 2022 সালের গ্রুপ বির শেষ দুটো প্রশ্ন। 2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? দেখো ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া বলে আমি এখানে লিখছি, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, কি বিক্রিয়া ঘটে? অ্যালুমিনিয়াম নিষ্কাশন। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য, 2 নম্বরের বড় প্রশ্নের জন্য রেডি করে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের 2025 সালেও ইম্পর্টেন্ট। ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, ছোট ছোট করে উত্তর লিখতে হবে। কি হয়, Al3+ কি করে, 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। এবং এটা যেহেতু ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া হলে স্বাভাবিকভাবেই এটা কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া মানে বিজারণ বিক্রিয়া, তাই তো? বিজারণ বিক্রিয়া, তো ইলেকট্রন গ্রহণ করছে, তো ইলেকট্রন বর্জন করলে জারণ হয়, গ্রহণ করলে বিজারণ হয়, তাহলে এটা বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে জাস্ট এইটুকু লিখলেই পুরো নাম্বার পাওয়া যাবে। শেষ প্রশ্নে চলে এলাম। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আবার বিবৃতি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বলছে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, এটাও কিন্তু বিবৃতিটি মিথ্যা। এটাও জেনে রাখো, শিখে রাখো, বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা বললাম জেনে নাও এবার। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর ধাতু, আমি দুটো জিনিস আলাদা আলাদা করে তোমাদের শিখিয়ে দিচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর ধাতব পরিবাহী, দু জায়গায় আমি দেখো আলাদা করে বলছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহনের দায়িত্ব থাকে কাদের উপর? আয়নের উপর। আয়ন মানে দুটো আয়নই, ক্যাটায়ন এবং অ্যানায়ন, দুটো আয়নের কথাই বলা হচ্ছে। আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহনের ভূমিকা থাকে কে? মুক্ত ইলেকট্রন। মনে থাকবে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে আয়ন। এখানে বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তাহলে বিবৃতিটি কি হবে? মিথ্যা। ক্লিয়ার? তাহলে আজকে তোমাদের আমি 2022 সালের গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ করে দিলাম।